রাখি বর্মন, স্বামীর নাম তিলক বর্মন। যদি যে কোনো পুত্র কন্যা যে কোনো একটা বাচ্চার মুখ সে দেখতে পায়, তাহলে সেও এখানে এই মায়ের এখানে পূজা দিয়ে যাবে। সেই আশা নিয়ে আমরা বেলা বানছি। আমরা আশীর্বাদ করবেন যেন একটা সন্তানাধিকার হয়। সীতা সরকার, স্বামী সুকান্ত সরকার, সাতজেলিয়া বাড়ি, তার মা বেলা বানছে একটা সন্তানের জন্য। আপনারা আশীর্বাদ করবেন যেন একটা সন্তানাধিকার হয়। যেটা ভয়ঙ্কর দ্বীপ এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে রেড অ্যালার্ট জারি করেছে। আচ্ছা, বর্তমান রেড অ্যালার্ট মানে শুধু নিষিদ্ধ নয়, একেবারে মানে ভয়ঙ্কর নিষিদ্ধ এলাকা। আমাদের রাত্রেই নিউজ ছিল যে এই পার্শ্ববর্তী এলাকায় বাঘ এসেছেন, মানে এইখানটায় গতকালই এসেছে। গতকাল উনি বাঘ এখানে এসেছেন। নমস্কার বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে এসেছি সেই ভিডিওটা হচ্ছে যে এর আগে আপনারা দেখেছেন প্রথম পর্বে যে সুন্দরবনের মানুষ কিভাবে কোথা দিয়ে কত দূর অতিক্রম করে নদীতে বোট নৌকা বিভিন্ন রকম কিছু নিয়ে এখানে আসে। এবং এখানে আসার একটাই কারণ হচ্ছে আজকে এখানে বনবিবি পূজার উপলক্ষে এখানে একটা বিরাট সমাগম তৈরি হয় এবং সুন্দরবনের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনও থাকে, বিভিন্ন রকম মানুষজন থাকে এবং জঙ্গলের ওপরে এই পুজোটা হয়। আপনারা যারা প্রথম পর্ব এখনও দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথম পর্বটা দেখে নিন। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্রথম ভিডিওর, সেইখান থেকে আপনারা দেখে আসতে পারেন বা উপরে আই বাটনে ক্লিক করেও দেখতে পারেন। তো আজকে আমরা এসেছি সুন্দরবন জঙ্গলের মানে সুন্দরবনের মরিচঝাপি জঙ্গলের সেই প্রান্তে যেখানে মানুষের চলাচল বা মানুষের ওঠা বা মানুষ এখানে কারোর সম্মতি ছাড়া বা পারমিশন ছাড়া যেখানে মানুষ উঠতে পারে না, ঠিক সেইখানটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে বাঁশের জাল। এটা হচ্ছে বাঁশের জাল। মানুষজন আজকে এখানে এসেছে সুন্দরবনের বিষয়ে জানতে বা সুন্দরবনটাকে খুব কাছ থেকে দেখতে মানুষ এখানে আজকে এসেছে। তো আজকে আমরা আছি আমি আছি, নিখিলদা আছে, রাহুল আছে, রাহুল ক্যামেরার পিছনে আছে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে এসেছি সেই বিষয়টা হলো যে বনবিবি দেবীর পূজা এখানে হয় বছরের একটা দিনে। সেই দিনটাকে উদযাপন করার জন্য মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে ছুটে আসে। তো আজকে নিখিলদা আছে। নিখিলদা, তুমি তো প্রথম বোধহয় এইখানে এলে, তোমার কেমন লাগছে এখানে এসে বসে, এটা বলো একটু। মানুষের সঙ্গে করো। অ্যাকচুয়ালি এই জায়গাটা উঠে এসেছি বটে, বহু মানুষ আছে, তবু যেন মনের ভিতরে কেমন একটা ভয় কাজ করছে, ভয় কাজ করছে। তবু সাহসের উপরে উঠেছি, কোনো ভয়ই নেই, বুঝতে পারছি বাচ্চা কাচ্চা সবাই এখানে আছে, তবুও যেন মনের ভিতরে কেমন হচ্ছে। তো এই জায়গাটা সম্বন্ধে যিনি এইখানকার পরিচালক, যার দায়িত্বে এখানে আছে, যিনি বহু বছর ধরে এই জায়গাটা পরিচালনা করছেন, সেই স্যারকে আমরা এখানে পেয়েছি এবং তার নেতৃত্বে এটা হচ্ছে। তার মুখ দিয়ে আমরা কিছু শুনতে চাই এই জায়গার পূজাটা সম্বন্ধে কী ব্যাপার, বা এখানে আজকে এত মানুষ এসছে, একজন আসলে ভয়ে আসতে পারে না, এত মানুষ আসার পরেও এখানে এত সুন্দরভাবে একটা পরিবেশ কী করে তৈরি হলো বা কীভাবে পূজাটা হচ্ছে, সেই বিষয়টা একজন স্যার আছে, ওনার কাছ থেকে আমরা নেব। স্যার, আপনার নামটা কি একটু যদি বলেন। আমার নাম হচ্ছে গৌর সরকার। তাহলে এই পূজাটা সম্বন্ধে বলুন, কত বছর ধরে হচ্ছে বা এখানে আসলে কোনো ভয় আছে কি না, বা এই পুজোটা কেমনভাবে চলছে, একটু যদি এই বিষয়ে একটু কিছু আলোচনা করেন। এটা দীর্ঘদিন, আমার বয়স এখন 66। উত্তরোত্তর আমি আমার শিশুকাল থেকে এটা দেখে আসছি এই পূজা এই বনভূমিতে। মানে এটা মরিচঝাপি দ্বীপ, আচ্ছা, যেটা ভয়ঙ্কর দ্বীপ এবং ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে রেড অ্যালার্ট জারি করেছে। আচ্ছা, বর্তমান রেড অ্যালার্ট মানে শুধু নিষিদ্ধ নয়, একেবারে মানে ভয়ঙ্কর নিষিদ্ধ এলাকা এই মরিচঝাপি। অর্থাৎ এখানটায় এই দীর্ঘদিন বনদেবী পূজা আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি এবং বংশ পরম্পরা আমাদের এই বনবিবি পূজা যেমন জঙ্গলে এবং পার্শ্ববর্তী দ্বীপ ছোটোমোল্লাকালী যে কালিদাসপুর এবং হেতালবাড়ি, ওখানে এর পরবর্তী পূজাটা শুরু হবে। সেই পূজা বিকাল থেকে। আমি জানতে চাইছি যে এই যে আমরা এখানে এত মানুষ এসছি, তা এখানে যে ভয়টা সব থেকে বড় ভয়, যে বাঘের ভয়, সেটা কি আজকে এখানে আছে? না। এর কারণটা কি? মানে কারণটা হচ্ছে আমাদের মেলার উদ্বোধন গতদিন হয়েছে। টাইগার ডিপার্টমেন্টের রেঞ্জার অফিসার ছিলেন। আমাদের রাত্রেই নিউজ ছিল যে এই পার্শ্ববর্তী এলাকায় বাঘ এসেছেন, মানে এইখানটায় গতকালই এসেছে। গতকাল উনি বাঘ এখানে এসেছেন। আমাদের গত রাত্রেই খবর ছিল। তারপরের থেকে যে সেফটি ডিউটি টাইগার রিজার্ভের তারা আছেন, পার্শ্ববর্তী এলাকা দিয়ে আছেন, কিন্তু এটা দীর্ঘদিন ধরে বিশ্বাস, আমরা এটা জানি যে এই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার আসবেন। শুধু নয়, এর ভেতরে আমরা যেটা উপলব্ধি করেছি দীর্ঘদিন ধরে আসেন, কিন্তু এই মুহূর্তে আমরা
রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখতে পাচ্ছি না। মানে এটা মনে হয়, এটাই বাস্তব। এটা আমার যতটা মনে হচ্ছে এখানে এসে, সেটা হচ্ছে যে এখানে একটা বনবিবি মায়ের একটা মনে হয় যে একটা মহিমা রয়েছে এখানে, যার হ্যাঁ, জন্য হ্যাঁ। উনি গতকাল এসেছিলেন কিন্তু আজকে ওনার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। দেখা আর যাচ্ছে যে না। কারণের জন্যই হয়তো আমরা আজকে এতটা সুন্দরবনের 1 ইঞ্চি দূরত্বে, 1 ইঞ্চি নয়, একদম জঙ্গলের সুন্দরবনের উপরে দাঁড়িয়ে আছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে আমি যেখানটা যে ফিনিশিংয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু একটা হতে পারে এটা তো আজকের দিন ছাড়া অন্য কোনো দিনে এসে এই জায়গায় দাঁড়ানো সম্ভব নয়। না, এখানে পা দেওয়া যাবে না, এখানে পা দেওয়া যাবে না, এটা ভয়ঙ্কর। মরিচঝাঁপি বলতে সেটা একদম যে জঙ্গলে ভয়ঙ্কর মরিচঝাঁপি বলতে এটাই তো। এটাই ভয়ঙ্কর মরিচঝাঁপি। আপনারা দেখতে বুঝতে পাচ্ছেন যে মায়ের একটা শক্তি অনেকে অলৌকিক ভাবেন। আর আমরা আমাদের জীবিকার প্রশ্নে মৎস্যজীবী, শুধু মৎস্যজীবী নয়, মৎস্যজীবী এবং অন্যান্য মানুষজন, এটা আমাদের প্রাণের দেবী এবং রক্ষা, সবটা মিলিয়ে আমি বিস্তারিত বলছি না, আপনারা এটা উপলব্ধি করতে পারছেন। আচ্ছা, আপনার কাছে আরেকটা কোশ্চেন আমার যেটা হ্যাঁ, রয়েছে, বলুন। সেটা হচ্ছে যে আমরা একটু আগে ওখানে যখন বনবিবি দেবীর মন্দিরে ওখানে পুজো হচ্ছে, তখন দেখলাম যে অনেকে পয়সা মানত বেঁধে করছে, দিচ্ছে, অনেকে ঢিল বেঁধে দিচ্ছে বা অনেকে কিছু বাঁধছে। তো এটার কারণটা কি যদি আমাকে একটু এর বলেন? কারণটা বা হচ্ছে মানুষের বিশ্বাসটা কি এখানেই এলেই সেই বিশ্বাসটা কি সম্পূর্ণ হয়? হ্যাঁ, এটা প্রমাণিত। আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিতে পারতাম। আমার এক বৌমা, তার সন্তানাদি হতো না। তারপরে মানত করার পরে সন্তান গর্ভে আসলেন এবং সে এখনও সুস্থ শরীরেই আছে, লেখাপড়াও শিখেছে, জিওগ্রাফি নিয়ে করেছে। এবং আমার সেই বেইমশাই বিয়ান, তারাও এসছেন আপনার সাগর থেকে, হ্যাঁ, সেই বকখালির থেকে এসছেন। একটু আগে যেয়ে বোঝালাম যে আমাদের মানতের কন্যা আপনারা নিয়ে যাবেন, পরের দায়িত্বটা আপনাদের। বাস্তবটা দেখে গেলেন। আচ্ছা, আপনার কাছে একটা এই যে দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, এই যে দৃঢ় বিশ্বাস, এবং পূজার শেষের দিকে আপনারা লক্ষ্য করলেন, মানত করলেন, ডেলা বাঁধলেন, তাই না, মায়ের মন্দিরে। এই বিশ্বাসটা একদিনে তৈরি হয়নি? না, একদিনে তৈরি হয়নি, এটা শাশ্বত কাল ধরেই এই বিশ্বাস। আচ্ছা, আমাদের একটুখানি একটু বলুন যে এই বিষয়টা তো সঠিকভাবেই আমরা জানি না, বনবিবি দেবী আসলে তিনি কে? মানে বনবিবি দেবী আমরা শুনেছি শাহ জঙ্গলি আছে, দুঃখে আছে, এরা আছে। আসলে যদি এই ঘটনাটা ছোট করে আমাদের সামনে একটু বলেন। ছোট্ট করে একটু বলেন। আমাদের এই যে 18 ভাটির দেশ, আমি প্লটটা ঠিক ইতিহাসের প্রেক্ষাপটেই যাচ্ছি। 18 ভাটির দেশ, অর্থাৎ ভুরকুন্ডি, যেটা হাসনাবাদের নিকট, এই লোকটা এই পথে চলে যাবে, যে বনভূমি অতীতে হাসিল হয়ে গেছে, এখন মানুষের বসবাস। দেবীর অধিষ্ঠিত জায়গা ছিল, আমরা মঙ্গল কাব্য থেকে যতটুকু জেনেছি এবং বনবিবি পালা গান থেকে যতটুকু বুঝেছি, যে ব্রাহিম একজন বাদশাহ ছিলেন, সন্তানাদি হতো না, এবং তার স্ত্রী, প্রথম স্ত্রী ছিল ফুলবিবি, তারপরে দৈববাণী হয়। আমরা যতটুকু পালার থেকে বুঝেছি এবং জহুরা নামার থেকে বুঝেছি এবং মঙ্গল কাব্য থেকে বুঝেছি, এবং পরবর্তী তার যে ধারা এখনও বাস্তবসম্মত। স্ত্রীর গর্ভে সন্তান হতো না ফুলবিবির, তারপরে দৈববাণী হওয়ার পর ব্রাহিমকে দোসরা শাদী করার, মানে আরেকজনকে বিয়ে করার নির্দেশ দিয়ে দিলেন। তারপরে বিয়ে করলেন। আমি সংক্ষিপ্ত বলছি, বিস্তারিত বলছি না, সংক্ষিপ্তই বলুন। হ্যাঁ, গোলাল বিবিকে বিয়ে করলেন এবং গোলার বিবির গর্ভে 2 সন্তান জন্মগ্রহণ করলেন, বনবিবি এবং শাহ জঙ্গলি, দুজনেই গর্ভে গোলালের। তারপর সতিনীর আক্রমণ ফুলবিবির, কারণ যখন বিয়ের অনুমতি নিয়েছিল তখন কারার করেছিল ফুলবিবি, যে আমি যখন যাচিব কারার, যখন আমি কারার চাইব, দাবি করব, আমার সেই মতটাকে মান্যতা দিত। আমি ঠিক মোরালটাই বল। তারপরেই যখন গর্ভে সন্তান, তখনই উনি যে কারারুদ্ধ ছিলেন ইব্রাহিম বাদশাহ, তখন উনি দাবি করলেন। এখানে একটু বলে রাখি, উনি এখানকার সমস্ত পরিচালন কমিটির দায়িত্বে থাকার কারণে উনি খুব ব্যস্ত মানুষ একজন এখানকার। তো ওনাকে পুজো কমিটির কেউ একজন ওনাকে ডেকে পাঠায় এবং উনি এখান থেকে চলেও যায়। পরবর্তীতে ওনার সঙ্গে দেখা করে এই গল্পটা শোনার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু 1 মিনিটের জন্য সময় তিনি দিতে পারেননি আমাদের। উনি এটাও কথা দিয়েছেন আমাদেরকে যে পরবর্তীতে এই গল্পটা করে আমাদেরকে শোনাবেন এবং আপনাদের সামনে সেই গল্পটা আমরা তুলে ধরবো কোনো না কোনো একটা ভিডিওতে। তো এর পরবর্তী যে বিষয়টা থাকছে, যে সুন্দরবনের মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে মানত করে এবং
তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে এসে বিভিন্ন রকম উপায় এবং কাকুতি মিনতি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো আসুন সেই বিষয়টা আমরা একবার দেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে আসলে সুন্দরবনের এখানে কি হয়, কেন মানুষ এত দূর থেকে ছুটে আসে। আসুন। মোবাইলটা ধরো মুখের সামনে। বছরের মধ্যে যে কোনো কন্যা সন্তান পুত্র সন্তান হয় না তা আমরা এই জায়গায় এখানে পূজা করতে এসেছি। আমরা যেটা বলবো ও সেটা মেনে নিয়ে আমাদের কথা শুনে চলবে। সেইভাবে এখানে আসবে, পুজো দেবে, কী কী দেবে সেটা আমরা যেভাবে বলবো আপনারা আশীর্বাদ করবেন যাতে ও একটা সন্তানের মুখ দেখতে পায়। রাখি বর্মন, স্বামীর নাম তিলক বর্মন। যদি যে কোনো পুত্র কন্যা যে কোনো একটা বাচ্চার মুখ সে দেখতে পায় তাহলে সেও এখানে এই মায়ের এখানে পূজা দিয়ে যাবে। সেই আশা নিয়ে আমরা বেলা বাঁধছি। আমরা আশীর্বাদ করবেন যেন একটা সন্তানাদিদার হয়। আচ্ছা, যোগেশগঞ্জের থেকে একজন এসছেন, বিদিশা মন্ডল ও মাম্পি মন্ডল। হ্যাঁ, বিদিশা মন্ডল স্বামী, প্রদীপ মন্ডল আর ওই একজন। যদি একটা সন্তানাদি পায় তবে সেই যোগেশগঞ্জের থেকে ওখানে পূজা আসবে মায়ের এখানে এই থানে। আপনারা আশীর্বাদ করবেন যেন একটা সন্তানাদি হয় তার। মিতা সরকার স্বামীর নাম, বাড়ি কোথায়? মিতা সরকার স্বামী সুকান্ত সরকার, সাতজেলিয়া বাড়ি। তার মা গেলা বাঁধছে একটা সন্তানের জন্য। আপনারা আশীর্বাদ করবেন যেন একটা সন্তানাদি তার হয়। ঘুরে এখানে এসো তো। আচ্ছা, আরেকটা মানুষ আছে সৌরমণ্ডল কই ঘুরে এখানে এসো। এই দেখো সৌরমণ্ডল অসুস্থ হয়েছে, ওর শারীরিক সুস্থতা কামনায় এখানে টাকা বাঁধছে। যদি অপারেশন করতে না হয় এখানে প্রতিমা নিয়ে পূজা নিয়ে আসবে। আপনারা আশীর্বাদ করবেন যেন ওর সুস্থতা কামনায় যেন অসুস্থতা না থাকে বা অপারেশনটা না করতে হয়। সায়নী রায়, স্বামী অমিত রায়, বাড়ি কোথায়? বাড়ি সাতজেলিয়ায়। উনি একটা ডেলা বাঁধছেন বা ওই সঙ্গে একটা টাকা আছে। যদি তা সে একটা সন্তানের মুখ দেখতে পায়
তাহলে এই থানে পূজা দিয়ে যাবে। আপনারা আশীর্বাদ করবেন যেন একটা সন্তানের মুখ দেখতে পাই।